প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন দূরভাষী স্বজন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। দর্শক, দূরভাষী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কথা আমরা বলে থাকি। আজও আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথি এসে হাজির হয়েছেন। আমার একেবারে ডান পাশে আছেন জনাব আবুল হুসেইন, যিনি জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক। আর আমাদের মধ্যখানে আছেন জনাব ফজলে আহমদ চৌধুরী একলিম, যিনি জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক। আমাদের পক্ষ থেকে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বাংলা টিভির সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আপনাদের কলাকুশলী যারাই আছেন এবং দর্শক শ্রোতা যারাই আছেন এবং আপনাদের টিম যারাই আছেন সবাইকে আন্তরিক মোবারক। দর্শক, আমাদের আজকের যারা অতিথি আছেন তাদের দুজনের বাড়ি জকিগঞ্জ উপজেলা এবং তারা দুজনই থাকেন সুদূর যুক্তরাজ্যে। দেশে ছুটি কাটাতে এসেছেন, ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা শুরুতেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রবাস জীবনের বিভিন্ন বিষয়ে, তাদের আবেগ অনুভূতির কথা, তাদের কাজকর্মের কথা সহ বিভিন্ন বিষয় জানতে চাইব। আমি শুরুতেই যাব জনাব আবুল হুসেইনের কাছে। দেশে কবে আসলেন যুক্তরাজ্য থেকে? তাহলে আপনি যদি বলেন আমরা বলতে আমরা কিন্তু একদিনেই সবই আসি নাই। আমরা পর্যায়ক্রমে আমাদের টিমই আসছে যখন ওয়েলফেয়ার ইউকে কর্মকর্তাবৃন্দ এবং যারাই আমাদের যখন এডুকেশন ট্রাস্টেরও নেতৃবৃন্দ আসছেন। আমি আসছি 20 তারিখে ঢাকায় এবং আমার মনে হয় আমার 20 জানুয়ারি। আচ্ছা। এবং আমার এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি উনি আসছেন। আমি আসছি 19 জানুয়ারি। প্রায় কাছাকাছি সময় দেশে আসছেন। আচ্ছা, কতদিন থাকবেন দেশে? আমরা তো আসছি আসলে কিছু ফ্যামিলি প্রোগ্রাম আসছে। অবশ্যই আসলে তো ফ্যামিলি প্রোগ্রাম থাকেই, তার সাথে সাথে তো আমরা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু প্রোগ্রাম নিয়ে আসছি এবং আরো কিছু প্রবাসীদের জন্য কিছু প্রোগ্রাম সাথে নিয়ে এসেছি, যেগুলা প্রবাসীদের কল্যাণকর হওয়ার জন্য কিছু মিনিস্টারদের সাথে এবং এনআরবির সেমিনার একটা আছে। আচ্ছা, আমরা সে সম্পর্কে বিস্তারিত জানবো। আমি যেটা জানতে চাইবো যে আপনি তো জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাথে জড়িত। জি। তো আপনাদের এই সংগঠনের জন্ম এবং কাজকর্ম এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন, কবে এই সংগঠনের জন্ম হলো? আসলে কাজকর্ম এবং সবকিছু কিন্তু অনেক বিস্তর। জি। আলাপ করতে গেলে কিন্তু অনেক সময়, সংক্ষেপে যেটা বলবো, আমাদের এটার জন্ম কিন্তু 2001 সালে এবং এই পর্যন্ত কার্যক্রম বলতে আমরা বেশিরভাগ কার্যক্রম কিন্তু বাংলাদেশেই করিয়ে থাকি। আচ্ছা, হয়তো আপনি শুনলে খুশি হবেন, আমাদের এই পর্যন্ত আমাদের যত কার্যক্রমের মধ্যে আছে, আমি কিন্তু স্পেসিফিকলি যে কতটুকু কার্যক্রম করেছি এটা হয়তো বলতে পারবো না, হয়তো স্মরণও থাকে নাই। বিদায় আমার যতটুকু মনে পড়ে, আমরা বেশ কয়েকবার আই ক্যাম্প করেছি, আই ক্যাম্প এবং শীতবস্ত্র বিতরণ। আচ্ছা। এবং কোনো বন্যা দুর্গত সময়ে আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আসছি এবং রিক্সা বিতরণ। আচ্ছা। এবং মেডিকেল ক্যাম্প, জেনারেল মেডিকেল ক্যাম্প। এইবারে যেটা আমরা ব্যাপক বড় আকারে একটা জেনারেল মেডিকেল ক্যাম্প, 2টা জেনারেল মেডিকেল ক্যাম্পে আমরা মানে সিলেক্ট করে নিয়ে এসেছি। তার মধ্যে একটা আমরা কিন্তু পরিপূর্ণ করে ফেলেছি, যেটা হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে সারা পেয়েছে। এটা কয় তারিখ হলো? এটা আমাদের হয়েছে 25 তারিখে, 25 জানুয়ারি, জকিগঞ্জ উপজেলার একদম প্রাণ কেন্দ্রে, যেটা জকিগঞ্জ ইউনিয়ন অফিসের সাথেই সজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন নামে একটা স্কুল, হাই স্কুল আছে শৈশকুড়ি গ্রামে। ওই জায়গায় আমরা স্কুলের মধ্যেই করেছি এবং আরো অনেক কার্যক্রম কিন্তু আমরা করে থাকি। শুধু এই দেশের কথাটাই বললাম, আর শুধু লন্ডনে আমরা যে কার্যক্রম করি, বিভিন্ন সময় গেট টুগেদার করি এবং তার মাধ্যমে আমরা ইফতার পার্টি করি, বিভিন্ন আমরা পিকনিকে যাই। আমরা সবচেয়ে মেইন যে জিনিসটা হয়েছে, আমরা একে অন্যের প্রতি চিনা জানা হয়ে যায় এবং গেট টুগেদার করি, ফ্যামিলি গেট টুগেদার করি এবং বিভিন্ন এই দেশ থেকে যারা এই সম্মানী ব্যক্তিবর্গ যান তাদের সাথে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করি, মত বিনিময় করার চেষ্টা করি, যাদের দেশের ব্যাপারে আমরা জানার চেষ্টা করি এবং কোনো কিছু যদি আমরা জানি ওগুলাকে জানানোর চেষ্টা করি। সার্বিক আমি বলবো যে জকিগঞ্জের যে এই যে সংগঠনের মাধ্যমে আমরা যা জানান দিতে পারেছি এবং সামনে দিয়ে দেওয়ার যা ইচ্ছা আছে, আমাদের মনে হয় এটা কিন্তু জকিগঞ্জের জন্য অমূল পরিবর্তনের একটা দিক নির্দেশনা। আচ্ছা, আমি জনাব ফজলে আহমদ চৌধুরী একলিমের কাছে আসবো। আপনি তো জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সেক্রেটারি, তো আপনি কোন প্রেক্ষাপটে এডুকেশন ট্রাস্টের সাথে জড়িত হলেন? আচ্ছা, আমি আপনাকে বলতেছি,
আমাদের জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের পরিকল্পনা কিন্তু 2001 সাল থেকে, আচ্ছা বাট বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা স্থগিত ছিলাম। 2018 সালে জি আমরা এটার আত্মপ্রকাশ করি। আচ্ছা। তারপর এই পর্যন্ত আমাদের এডুকেশন ট্রাস্টে মেম্বার 120 জনের মতো আছে। আর এডুকেশনের সাথে জড়িত যুক্তরাজ্যের বিভিন্ন শহরে যারা জকিগঞ্জের প্রবাসী আছে এরাই। আচ্ছা এবং এই এডুকেশন ট্রাস্টের মূল যে কাজটা হলো, সিলেট একটা পিছিয়ে শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়াশোনা জি করছে। এই চিন্তা মাথায় রেখে, আর জকিগঞ্জের দূরত্ব সিলেটের সাথে সবচেয়ে বেশি বেশ কিছুটা টানা শহর দূরত্ব, জকিগঞ্জ। শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আশানুরূপ না। আচ্ছা এই দৃষ্টিকোণ থেকে জকিগঞ্জের প্রবাসীরা সবাই চিন্তা করেছে যে আমরা একটা কিছু করি, আমরা প্রবাসে চলে আসছি, আচ্ছা যদিও আমাদের নিড এখনো জকিগঞ্জে। এই চিন্তা থেকেই আমরা জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের আত্মপ্রকাশ করি। এবং জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের আত্মপ্রকাশ জি প্রথমেই আমরা যখন আত্মপ্রকাশের পরপরই আমাদের একটা অনুষ্ঠান হয়। আমার ফ্যামিলিগত একটা কারণে, অসুবিধার কারণে আমি আসতে পারি নাই। তখন ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আবুল হোসেন ভাই আসছিলেন। তখন আমরা কম্পিউটার ডিস্ট্রিবিউটের একটা প্রোগ্রাম করেছিলাম জকিগঞ্জের, যেটা আমরা 20টির মতো কম্পিউটার বিভিন্ন স্কুল মাদ্রাসা জি এবং আপনার ওই যে এখন আপনার এটা যেটা সরকার করেছে সরকারি আপনার মাদ্রাসা, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা, আচ্ছা তিনটার মধ্যেই আমরা সমতার ভিত্তিতে আমরা বিতরণ বিতরণ করে। করেছি। এবং আমাদের পরবর্তী পরিকল্পনা জকিগঞ্জের প্রত্যেকটি স্কুল মাদ্রাসা জি এবং কওমি মাদ্রাসা, প্রত্যেকটি স্কুল মাদ্রাসা কওমি মাদ্রাসাতে যেগুলা বাকি আছে, এই 20টার উপরে যে মাদ্রাসা যেগুলো আছে ওগুলাতে কম্পিউটার বিতরণ এবং সাথে একজন কম্পিউটারের শিক্ষক দেয়। আচ্ছা আপনারা দুজনই যেহেতু সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, দুই সংগঠনই হচ্ছে সমাজের উপকারের জন্য কাজ করে যাচ্ছে। তো এখানে একটা বিষয় আসে যে ফান্ডের একটা বিষয়, মানে সংগঠন চালাতে গেলে আপনারা দেশে যেহেতু বিভিন্ন ধরনের শীত বস্ত্র বিতরণ, ডেউটিন বিতরণ কিংবা কম্পিউটার বিতরণ যেগুলো কাজই করেন, অর্থের দরকার। এই টাকাটা আপনারা মানে ফান্ড রেজিং এর বিষয়টা কিভাবে আপনারা দুজনেই মেনটেন করেন? শুরুতে আবুল হোসেন। খুব সুন্দর একটা বিষয় বলছেন, কারণ এটা কিন্তু অবশ্যই এটা প্রধান থেকে একটা প্রশ্ন চলে আসে। আমাদের এই যে সবকিছুর পরে হ্যাঁ। সদিচ্ছাই কিন্তু সবার মধ্যে কাজ করে। জি। সদিচ্ছা থাকলে কিন্তু অনেক কিছু হয়। কিছু হয়। আর আমি মনে করি যারাই প্রবাসী আছে এই সদিচ্ছা নিয়েই প্রবাসী বাস করতেছে, যে দেশের প্রতি সদিচ্ছা, আচ্ছা এই যে দেশকে ভালোবাসা, দেশকে কিছু দেওয়া, দেয়া। এটা কিন্তু সবার ভিতরে জি। কিছু না কিছু কাজ করতেছে। বিদায় আমরা যারা জকিগঞ্জে আছি, আমরা সবাই চেষ্টা করি আমাদের মাধ্যমে, আমরা এখনো কোনো ফান্ড রাইজিং, এরকম ওপেন ফান্ড রাইজিং এর মধ্যে আমরা যাই নাই। আমরা কিন্তু আমরা থেকেই এই ফান্ডগুলো আমরা ক্রিয়েট করি। মানে আপনারা যারা সংগঠনের সদস্য আছেন বা বা পদে আছেন, সদস্য যারা আমরা সংগঠনের সদস্য আছি, বা কিছু কিছু মানুষ আমার সদস্য নাও কিন্তু জকিগঞ্জের, আচ্ছা কিন্তু জকিগঞ্জের ভালো চান এরকম মানুষ আছেন ওয়েলফেয়ার আছে, এবং জকিগঞ্জের যারা আপামর জনসাধারণ যারা প্রবাসী আছে, জি। ইউকে প্রবাসী যারা, সবার কাছে আমরা চেষ্টা করি এই যে জিনিসটা জানাইতে, যে আসলে আমাদের মাধ্যমে কিন্তু জকিগঞ্জের মানুষের নিডটা পূরণ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সাহায্য সহযোগিতার দরকার। সবাই কিন্তু আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এই উদ্দেশ্যে সাড়া দেয়। এইরকমই ফান্ড রাইজ করে, এইরকমই আমাদের নিজের থেকে চেষ্টা করি নিজের থেকে একটু বেশি দেওয়া যায় কিনা। হয়তো আমরা সামর্থ্য অনুসারে, সবার যার যেভাবেই সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে সবাই সাড়া দেয়, এবং এগুলাই নিয়েই আমাদের সামনে আমরা নিয়ে আসি এবং বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং এই দেওয়াটা আমরা কিন্তু সবসময় চেষ্টা করিয়ে যাচ্ছি, যাতে এই দেওয়াটা দিন দিন যাতে আরো কিন্তু আরো বেশি বেশি করে দেওয়া যায়। এটা কিন্তু আমরা চেষ্টা করতেছি, যদি আপনাদের সহযোগিতা কিন্তু লাগবে, কারণ দেশের মানুষের সহযোগিতা ছাড়া কিন্তু দেওয়া সম্ভব হয় না। কারণ আপনি জানেন ভালো করে, আমাদের যাই কিছু করি না কেন কিন্তু অনেক অনেক জিনিস রুকাউট থাকে, বাধা বিপত্তি কিন্তু সামনে আসে। কিন্তু এইগুলা দূর করার একমাত্রই পথ হলো দেশের আপনাদের মতো যারা সচেতন মিডিয়া ব্যক্তিত্ব এবং সচেতন মানুষ, এই মানুষগুলো যখন এগিয়ে আসবে, আমাদের প্রবাসী মানুষ কিন্তু আরো মোর এগিয়ে আসবে। ওরা যে সময় দেশে এসে মোর একটা সম্মান পাবে, সহযোগিতা পাবে, ওরা কিন্তু আরো কাজ করতে। আমি আশা করব আপনাদের আমার আজকের এই ভিউয়ারের মাধ্যমে, এবং যারাই খালি শুধু এই যে টিভির চ্যানেল না, বিভিন্ন টিভির চ্যানেলের যারাই দেখবেন, সবাই কিন্তু প্রবাসীদেরকে সহযোগিতা করবেন, এটা কিন্তু আমি সবসময় আশা রাখি।
আপনার যে সংগঠন আছে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যে এর সাথে বর্তমানে কতজন একেবারে প্রত্যক্ষভাবে জড়িত, মানে আপনাদের মেম্বার যদি বলি? না, এক্সিকিউটিভ কমিটি কিন্তু আমাদের 33 বিশিষ্ট একটা কমিটি আছে। এটা তো কার্যনির্বাহী কমিটি। কার্যনির্বাহী। এর বাইরে সাধারণ বাইরে মেম্বার যদি আমরা বলি কিন্তু নিয়ারলি 600 মতো মেম্বার আছে। এটা জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, Association, না এডুকেশন ট্রাস্ট। জি, এটা অবশ্যই জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট আপনার এডুকেশন ট্রাস্ট আর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুইটা আলাদা সংগঠন, দুইভাবে হ্যাঁ। সবকিছু আলাদা, ওই দুইটারই আপনার সংবিধান কনস্টিটিউয়েন্সি আলাদা। জি, অবশ্যই। ওয়েলফেয়ার জাস্ট ওয়েলফেয়ারের জন্য, আর এডুকেশন ট্রাস্ট হইল শুধু এডুকেশন বা শিক্ষার জন্য। শিক্ষার জন্য, বা ওয়েলফেয়ারের একটা পার্ট এডুকেশন, আচ্ছা। ওয়েলফেয়ারেও জি, আছে। অবশ্যই। তারপরে ওইটা আমরা যেটা করছি আপনার শিক্ষার জন্য ইনাফ না, এর জন্যই আমরা জি। ওয়েলফেয়ার আলাদা, মানে এডুকেশন জকিগঞ্জ পিছিয়ে পড়া শিক্ষায়। হ্যাঁ, এডুকেশন আলাদা করছি। আচ্ছা, এডুকেশন ট্রাস্টের যে ফান্ড যেটা, জি, এটার মূল ভিত্তি হলো ইয়ে থেকে, মেম্বারশিপ থেকে। এ আচ্ছা। পর্যন্ত আমাদের 120 জন মেম্বার আছে। আমরা মেম্বারশিপ কালেক্ট করতেছি। তারপর আমরা ওই মেম্বারশিপের যে টাকা আমাদের জমা হবে, এই টাকাটা আমরা হালাল ওয়েতে জি। কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করব। আচ্ছা, তারপরে ওইখান থেকে যে প্রফিট লাভ আসবে, ওই লভ্যাংশটুকু প্রত্যেক মেম্বারের আপনার মতামতের ভিত্তিতে আচ্ছা। আমরা ইয়ে করব, মানে জকিগঞ্জ উপজেলায় জকিগঞ্জের ব্যয় করবেন। শিক্ষা খাতে শিক্ষায় ব্যয় ব্যয় করি। করবেন। এখন শিক্ষা খাতে ব্যয় করার যখন করতে আসি আমরা, তখন আমরা এটা ওই আমাদের মিটিং এর মধ্যে আমরা ইয়ে করি, ডিসিশন নেই যে কোন খাতে আচ্ছা। কিসের উপরে ইয়ে করতে হয়। এই জন্য এইটা, তাছাড়াও আমাদের এটা আপনার একটা রেজিস্টার্ড, ভেরি সুন আমরা একটা রেজিস্টার্ড চ্যারিটি অর্গানাইজেশন হয়ে যাবে। UK অলরেডি আমরা কোম্পানি হাউসে রেজিস্টার্ড। রেজিস্টার্ড চ্যারিটি অর্গানাইজেশন হয়ে গেলে অনেক সংস্থা আছে বা ইউকে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট থেকে আমরা অনেক সাহায্য সহযোগিতা যেগুলো পাওয়া যায় ওরা দেয়, এগুলো আমরা ইনশাআল্লাহ পাবো। জি। আপনারা যেহেতু দুজনই দেশে এসেছেন, আমি ওনার সাথে একটু মানে শেয়ার করি জি, যে অবশ্যই। জিনিসটা উনি বলছেন। আমরা জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং এডুকেশন ট্রাস্ট কিন্তু সবাই প্রত্যক্ষভাবে কিন্তু একটার সাথে জড়িত। আচ্ছা। কিন্তু আমরা এডুকেশন ট্রাস্টারে আপনি বলতে পারেন বলে জড়িত দিলে এক্সট্রা একটা এডুকেশন ট্রাস্টের দরকারটা কি ছিল? এটার মেইন দরকারটা ছিল যে এডুকেশন ট্রাস্ট মিনিং এটা কিন্তু কমপ্লিটলি সেপারেট করা, এই জন্যই করেছি যাতে এই পয়সাটা আমাদের শুধু এডুকেশনের খাতে ব্যয় হবে। আরেকটা প্রশ্ন করেছেন আমার কলিগকে যে এটা কি জকিগঞ্জের মধ্যে? না, এডুকেশন আমাদের জকিগঞ্জের এমনও সময় হয়ে যেতে পারে জকিগঞ্জের ফুলফিল হয়ে গেছে, কিন্তু আমরা বাইরেও হয়তো আমরা এরকম যদি কোনো ছাত্র এরকম বিলিয়ন স্টুডেন্ট পাই, আমরা বাইরেও হয়তো এটা তার সাহায্য আসতে পারি। যে সীমাবদ্ধতা আমরা কিন্তু রাখি নাই, কিন্তু এই পর্যন্ত আমরা সীমাবদ্ধতা জকিগঞ্জের মানে মধ্যে আপাতত জকিগঞ্জের মধ্যে সীমাবদ্ধ। জকিগঞ্জ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারা আমরা বাইরের দিকে তাকাবো ইনশাআল্লাহ। কারণ আমরা দেশ আমাদের, জি, এটা কিন্তু আমাদের একটাই স্লোগান, দেশ আমাদের, জকিগঞ্জ আমাদের। আচ্ছা, পিছিয়ে পড়া মানুষকে সামনে নিয়েই যাওয়া আমাদের, এটাই আমাদের। জি। আমি যেটা বলতে চাইছিলাম যে আপনারা যেহেতু দুজনই দেশে এসেছেন, এবছর দুজনই হচ্ছেন দুটি গুরুত্বপূর্ণ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আছেন, তো এবছর কি কোনো নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছেন? আমি সত্য কথা বলতে গেলে কিন্তু আমরা দুইজন না, আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত আমাদের কমিটির মানে 6 জন মতো আসছি। মানে অনেকেই আসছেন। না, আমরা এই লাস্ট কয়েক মাস আগে আমরা মিটিংয়ে বলেছি যে যারাই আপনারা যাবেন আপনারা চেষ্টা করবেন জানুয়ারিতে যাওয়ার জন্য। জানুয়ারিতে আমরা কিছু না কিছু আমরা করবো। আচ্ছা, এই উদ্দেশ্যে নিয়ে সবাই কিন্তু জানুয়ারিতে আসছে। আচ্ছা। এর মধ্যে আমার জয়েন্ট সেক্রেটারি আছেন এখানে আখতারুজ্জামান, আমার ভাইস প্রেসিডেন্ট আছেন জাহাঙ্গীর চৌধুরী, এবং আমার এডুকেশন সেক্রেটারি উনি ফজলে আহমদ চৌধুরী একলি। তা উনি আবার কিন্তু জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ম্যানেজমেন্ট কমিটিতে আছেন। আচ্ছা। বিদায় উনি কিন্তু ডাবল আচ্ছা। পোস্ট নিয়ে আছেন, গুরুত্বপূর্ণ মানুষ। এবং উনার যে এডুকেশন ট্রাস্টের যে কর্মদক্ষতা, উনি একজন ইয়াং মানুষ, আমার শ্রদ্ধেয় ছোট ভাই। উনার কর্মদক্ষতায় কিন্তু আমরা সবাই কিন্তু আমরা খুবই সফল ভাব অনুভব করতেছি। তা আমার মনে হয় ইনশাল্লাহ ইজ ভেরি সুন এগিয়ে যাবো। আরেকটা কথা আমি না বললেই নয়, আমরা কিন্তু লাস্ট ইয়ার হয়তো লাস্ট বছর যে সময় আসি, এর আগের বছর যে সময় আমি আসছিলাম, আমি প্রতি বছরই আমার আশা হয় এই যখন ওয়েলফেয়ারের কিছু না কিছু করার জন্য। আপনি বলতে পারেন আবার আপনি প্রতি বছর আসেন কি যখন ওয়েলফেয়ারের পয়সা খরচ করে আসেন? না, 1 পয়সাও খরচ করি না, বলকে আমি আবার আরো দেওয়ার চেষ্টা করি। মানে আপনি নিজের টাকাতেই আসেন? হ্যাঁ, নিজের টাকাতেই আসি এবং নিজের টাকা এখানে এসেও নিজের টাকা খরচ করি, এবং আর চেষ্টা করি আর একটু বেশি দেওয়ার জন্য। এই জন্যই, কারণ আমার মনের একটা টান, আমি জানি না আমি
বিলেতে পাড়ি দেওয়ার পর থেকেই আমার দেশের প্রতি যে এক টান, এই টানটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। আমি আগে ভাবতাম হয়তো মনে আমার মধ্যেই বেশি টান, এখন দেখতে পাইতেছি যে আমাদের যারাই আছেন সবার সবার মধ্যে মধ্যে টান আছে। দিলের যে একটা টান, কিন্তু অনেক সময় হয় না কেন, এই যে আগে বললাম প্রতিবন্ধকতা যেটা, জি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলা এবং অনেক কিছু আছে, হয়তো ওনার আমার বউ বাচ্চাকে বোঝাতে হবে যে আগে এখন আগের মতো আর আইন শৃঙ্খলা নেই, এই জিনিসটা বোঝাতে কিন্তু অনেক দেরি লাগে। তো এই আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো যত তাড়াতাড়ি উন্নত হবে, আমাদের কিন্তু মানুষ আরো কিন্তু দেশমুখী হবে। আমার মনে হয় এইবারে আমরা যে প্রোগ্রামগুলো করেছি, আমরা সবাই এসে আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি যখন ওয়েলফেয়ার মেডিকেল, এবারে এডুকেশন ট্রাস্টে কোনো প্রোগ্রাম নিয়ে আসিনি। আচ্ছা এবারে আমরা নিয়ে আসছি যখন ওয়েলফেয়ার প্রোগ্রাম, দুইটা মেডিকেল ক্যাম্প আমরা হাতে নিয়েছি। একটা মেডিকেল ক্যাম্প আমরা সম্পূর্ণ করেছি, 1,500-এর মতো রোগী আমরা কিন্তু আচ্ছা দেখেছি। প্রায় 20 জনের টিম ছিল, ডাক্তার এবং টেকনিশিয়ান সহ 20 জনের টিম ছিল। আচ্ছা আমরা ঔষধ সহ, অনেকে মেডিকেল ক্যাম্প করে কিন্তু ঔষধ দেয় না, জি শুধু ব্যবস্থাপত্র, শুধু ব্যবস্থাপত্র। কিন্তু এটা কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম যে ব্যবস্থাপত্র দিলে কিন্তু মানুষের গরিব তো আসলো, ওষুধ যদি না পায় ব্যবস্থাপত্র নিয়ে ঘরের বালিশের নিচেই রাখে দিবে। আমরা চেষ্টা করেছি মানে যতদূর সম্ভব আমাদের যে অনুসারে আমরা চেষ্টা করেছি যাতে তাদেরকে কিভাবে মেডিসিনও দেওয়া যায়। আমরা ইনশাল্লাহ আমার মনে হয় এর ভেরি সাকসেসফুল একটা প্রোগ্রাম আমরা করেছি মেডিসিন দিয়ে এবং সবাইকে সন্তুষ্ট আকারে। তার সাথে সাথে আরেকটা জিনিস করেছি, অনেক গরিব দুঃখী আছে, স্টুডেন্ট আছে, তার ব্লাড গ্রুপটা জানে না, যেটা আপনার মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে অনেকে তার ব্লাড গ্রুপ না জানার কারণে সে অনেকে ব্লাড দিতে চাইলেও দিতে পারে না, সে মারা যায়। এইবারে চিন্তা করলাম এই ব্লাড গ্রুপিংটা খুব ইম্পর্টেন্ট, এটার সাথে আমিও স্বামী, কিন্তু আমি নিজেও কোনোদিন ব্লাড গ্রুপিং করি নাই, আসলে করা পড়ে নাই, কারণ আমাদের ইংল্যান্ডে যেতে ব্লাড গ্রুপিং দরকার হয় না। আমার মনে হয় এই সবাই 500-র মতো স্টুডেন্ট এবং গরিব দুঃখী মানুষ 500-র মতো ব্লাড গ্রুপিং করেছে। তার ব্লাডের তার গ্রুপটা সে জানতে পারছে, হ্যাঁ, এবং 500-র মতো ডায়াবেটিস টেস্ট সে জানতে পেরেছে তার ডায়াবেটিস আছে কিনা, থাকলেও কি মাত্রায় আছে, আচ্ছা সে কোথায় যাবে। এই যে এখন এই দেশে কিন্তু ডায়াবেটিস কিন্তু হসপিটাল কিন্তু ফ্রি হসপিটাল আছে, সে জানে না তার ডায়াবেটিস আছে কিনা, কিন্তু সে এখন যখন জানতে পারছে ডায়াবেটিস এবং তার পরামর্শ পেয়েছে যে কোথায় যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আমি ভাবছি অনেক গরিব আছে, তার ভিতর ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগের কারণে তার বাইরে কিন্তু খুব পকা, বাইরে কিন্তু সবই ভালো থাকে, কিন্তু ভিতরে ওই যে উন্দুরে যেভাবে ভিতরটা কয় হয়ে যাচ্ছে আর কি, তার ভিতরটা কিন্তু চলেই যাচ্ছে। বিদায় এখন কিন্তু এই জিনিসটা জানার পর সে ফ্রি ট্রিটমেন্ট পাওয়ার একটা সুবিধা আছে, ডায়াবেটিস কিন্তু ফ্রি ট্রিটমেন্ট হয়, এই জিনিসটা অনেকে সরকারি হাসপাতালগুলোতে হয়। হ্যাঁ, তো আমার মনে হয় আমি আমার ওয়েতে আমি ভাবতেছি যে আমার মনে হয় এবারে ভেরি সাকসেস, এবং জেনারেল একটা মেডিকেল ক্যাম্পে প্রায় 500-র মতো রোগী দেখেছে, শুধু খালি রোগীরা তার রোগ নির্ণয় করেও শেষ হয় নাই, সে মেডিসিন খুশি অবস্থায় সে ঘুরে গিয়েছে। আমার মনে হয় আমার ভেরি সাকসেস প্রোগ্রাম। আচ্ছা, জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনেক পরিকল্পনার কথা বা কর্মকাণ্ডের কথা শুনলাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই বছর বিশেষ করে যেহেতু নতুন একটা বছর শুরু হয়েছে, জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আমাদের নির্দিষ্ট, আমি প্রথমে একটা জিনিস ওই ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, এটা কিন্তু জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রিলেটেড। আমাদের আরেকটা মেডিকেল ক্যাম্প আগামী 3 তারিখ, 3 ফেব্রুয়ারি সোমবার বারওয়াল এহিয়া উচ্চ বিদ্যালয়ে হবে। ওইখানেও সে সমান আমাদের ওই আপনার ব্লাড টেস্ট প্লাস আপনার ডায়াবেটিস টেস্ট এবং জেনারেল মেডিকেল চেক আপ প্লাস মেডিসিন দেয়া হবে, ওইখানে দেওয়া হবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আমার মনে হয় দর্শকরা যারা জকিগঞ্জের আছেন তারা এটা জানতে পারলেন এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রত্যেককে আপনার এই রিকোয়েস্টটা করতে চাচ্ছি, আপনারা আগামী 3 তারিখ ফেব্রুয়ারির 3 তারিখ সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের একটা মেডিকেল ক্যাম্প আছে বারওয়াল এহিয়া উচ্চ বিদ্যালয়ে। আপনারা যে সবাই আমন্ত্রিত, বা যদি কোনো গরিব রোগী আপনারা জানা মতো থাকে আমাদের এই টেস্টটা দিবেন। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এখন আসছি আপনার এডুকেশন ট্রাস্ট। হ্যাঁ, আমাদের এডুকেশন ট্রাস্টের প্ল্যান আছে, পরিকল্পনা আছে। এইবার আমরা আপনার যুক্তরাজ্যে অনুষ্ঠানটা করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবং এটা আমাদের একটা সুইটেবল টাইমে করতে হবে। হয়তো আপনার আমাদের ওই দেশে সামার ভ্যাকেশন থাকে 6 উইকের হলিডে, আমরা ওই আপনার জুন জুলাইয়ের মধ্যে একটা তারিখ ফিক্স করে আমরা এখানে অনুষ্ঠানটা করব। আচ্ছা, অনুষ্ঠানটা ঠিক কি ধরনের অনুষ্ঠানটা হবে? আপনার আমরা যারা ট্রাস্টি হইছে, মেম্বারশিপ নিছে, আমরা মেম্বারশিপদেরকে আপনার দিব, সার্টিফিকেট প্রদান করব, মানে উৎসাহ দেওয়ার জন্য তাদের সার্টিফিকেট প্রদান করব।
সাথে সাথে নতুন মেম্বারশিপ নেওয়া হবে জি। এবং আমরা সম্ভবত বাংলাদেশ থেকে প্রত্যেক টাইম আমরা যখন ওই যুক্তরাজ্যে অনুষ্ঠান করি, বাংলাদেশ থেকে 1-2 জন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থাকেন। অথবা মন্ত্রী, জি। প্রতিমন্ত্রী ওনারা থাকেন। আচ্ছা। আমরা আশা করছি এইবারও আপনার হয়তো মন্ত্রী প্রতিমন্ত্রী দুই একজন থাকবে। আচ্ছা জি। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনারা তো প্রায় সময় দেশে আমার আসেন। মনে হয় কারণ আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত যখন এডুকেশন ট্রাস্ট এন্ড ওয়েলফেয়ার, ওনার একটা জিনিস আমি অ্যাড করতে জি, চাচ্ছি, অবশ্যই। যেটা উনি বলছেন যে এবারে প্রোগ্রাম যখন হবে, এই প্রোগ্রামে এইবারের যে প্ল্যান, যেটা এবারে আমরা প্ল্যান হচ্ছে যে এই যে 120 জনই আমরা মেম্বারশিপ নেই, খুব দ্রুত আকারে আমরা মেম্বারশিপ বাড়তেছে। আমরা আশা করতেছি আমাদের একটা টার্গেট, যেটা নিয়ারলি এই বছরের মধ্যে আমরা 300 ট্রাস্টি হয়ে যাবে। এই লক্ষ্য নিয়ে কাজ এই লক্ষ্য নিয়েই আমাদের সেক্রেটারি এটা আমাদের জুলাইয়ের ভিতরেই হয়ে যাবে। আমরা যেভাবে শুরু করছি, আপনার হয়তো আমি আসছি 24 দিনের জন্য বাংলাদেশে। তাও আমি বাংলাদেশে থাকলেও আমাদের টিম আছে ওইখানে, মানে যারা কাজ করছে। করতেছি, হ্যাঁ। আমাদের কাজ সব না। আর আমরা ওই মেম্বারশিপের ওই টার্গেট যেটা ভাই বলছে, ওইটা আমরা টার্গেট নিছি মিনিমাম 300। আচ্ছা। আমরা এই বছরের মধ্যে, এই জুলাইয়ের ভিতরে, জুলাইয়ের মধ্যে। আচ্ছা। আমরা এই বছরের ভিতরে 500 জন আচ্ছা। মেম্বারশিপ করার টার্গেট। বাট আমি আশা করি আমাদেরকে হয়তো আপনার জুলাই লাগবে না, এর আগে আমাদের এই টার্গেট Fulfill ফিল হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, ফিল হয়ে যাবে। আচ্ছা, তো এবার যেটা বলতে চাইছিলাম যে ভিন্ন প্রসঙ্গে, আপনারা তো প্রায় সময় দেশে আসেন, প্রায় প্রতি বছরই দেশে আসেন দুজনই। তো আগের যে বাংলাদেশের, যদি আপনি বারবার বলছিলেন যে প্রবাসীদের প্রতি যে সহযোগিতা করা বা সমস্যাগুলো তাদের সমাধান করা, তো আগের চাইতে বর্তমানে প্রবাসীদের জন্য বাংলাদেশে কতটা নিরাপদ বা কতটা উন্নতি হয়েছে প্রবাসীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, মনোভাব এইরকম? আসলে সত্য কথা কিন্তু বলতে গেলে, আমি গত বছরও আমি আসছি, আমি বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আসছি, এবং আমার ভাগ্য বলবো, আমি প্রাইম মিনিস্টারের সাথে আমার মিটিং হয়েছে প্রায় 45 মিনিট। আচ্ছা। যেটা 25 মিনিটের কথা ছিল, কিন্তু 45 মিনিট পর্যন্ত আমি মিটিং আচ্ছা, করেছি। আচ্ছা। এবং প্রেসিডেন্টের সাথে আমার মিটিং হয়েছে, ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে, সিটি কর্পোরেশন মেয়রের সাথে মিটিং হয়েছে। সার্বিক যে জিনিসটা আমি বলবো, এখন কিন্তু আগের চেয়ে মানুষের এই যে সহানুভূতির দিকটা কিন্তু অনেকটা বেড়েছে। জি। এবং ওই যে কমিউনিকেট যে জিনিসটা যেটা আছে, আন্তরিকতা জিনিসটা কিন্তু বেড়েছে। সবাই তার ভুল ভ্রান্তিটা নির্ণয় করার জন্য সবার যে মতামতটা নেওয়ার যে প্রবণতা যেটা ছিল, জি। ওটা কিন্তু বেড়েছে। আচ্ছা। এটা কিন্তু একটা মানে কি বলবো, এটা একটা উন্নতি অবশ্যই। উন্নত দিক, আমি হ্যাঁ। উন্নতর সাইড বলবো এটা। জি। এবং তার সাথে সাথে কিন্তু কিছু ব্যতিক্রমী দিকও আছে, যেটা উন্নত দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, জি, অবশ্যই। কিন্তু সামান্য কিছু মানুষের জন্য অনেক কিছু শুনতে হয়। জি। দেশ কিন্তু থেমে নাই। কারণ এটার প্রমাণ হলো বাংলাদেশের এখন যে আইটি সেক্টরে যে এই যে অতি দ্রুত যে উন্নত, যেটা জি, ডিজিটাল বাংলাদেশ, এটা কিন্তু আনবিলিভেবল। জি। কারণ ঢাকার মধ্যে দেখে, আমি গতকালকেও ঢাকায় ছিলাম, গতকালকে আমি ঢাকাতে ছিলাম, সকালে গেছিলাম আমার একটু কাজে, আমি বিকালে এবার আসছি। এখানে যাওয়ার পর এই যে মোটরসাইকেলের সার্ভিস দিচ্ছে, এই যে গুগল ম্যাপটা, জি। যে বাংলাদেশে এত ক্রিটিক্যাল এরিয়া, ম্যাপটা বাইর করা যায় এত কঠিন, যে বাসাটা বাইর করা, কিন্তু আমি দেখছি এত কুইক, এই যে হুবার, জি। পাঠাও, কি আছে না, সবাই এত কুইক বাহির করতেছে। এটা কিন্তু একটা গুড। জি, আইটি সেক্টরে অবশ্যই একটা অগ্রগতি। তারপরে আগে কিন্তু অনেক ভয় কাজ করতো, জি। যেমন রাত্রে ঢাকায় যেতে হলে, যে কোথায় ঢাকাতে তো অবশ্যই 2-1 জায়গায় ধরবেই, এটা কিন্তু মানুষের ভয়। এখন এই ভয় ব্যতীত আমি গত বছর পাইনি। আমি আগে ঢাকায় কিন্তু রাত্রে বাইরে হইতে ভয় করতো, কোথায় কে কি বলবে না বলবে, কিন্তু গত বছর আসার পর আমি রাত্রেই আমরা অনেক সময় ইচ্ছা করে, আমার সাথে টিম ছিল, বাইরে কিন্তু রাস্তাঘাটে আমরা ঘুরছি। এতে বোঝা যায় দেশ উন্নত না হলে কিন্তু আর ঘোরা যাবে না। উন্নতি হচ্ছে, নিরাপত্তার দিকটাও বাড়ছে। হ্যাঁ। বা এটার সাথে সাথে কিন্তু আরো কিন্তু উন্নত দরকার। কিন্তু আমাদের এখন যে আমাদের জেনারেশনটা এখন আমার ইউকেতে আছে, ওদেরকে এই দেশে আনতে হলে এই দেশের কিছু কাঠামোগত দিক নির্ণয় করতে হবে। যেমন কাঠামো বলতে, আমাদের ইউকের প্রবাসী সবাই কিন্তু একটা হলিডে মেকার, এখন হলিডে মেকার হয়ে গেছে। আচ্ছা। এটা কিন্তু ফ্যামিলি হলিডে মেকার, বাচ্চা কাচ্চা হলিডে। এই যে হলিডে যে শব্দটা, এখন কিন্তু আমি দেখছি ইদানিং এই দেশেও কিন্তু বিভিন্ন প্যাকেজ মালয়েশিয়া যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে। এই জিনিসগুলারে উন্নত করতে হবে। যেমন খারাপ দিক যেটা হলো, আমার মনে হয় এইবারেও আমার বিমানমন্ত্রীর সাথে একটা মিটিং হওয়ার কথা আছে, আচ্ছা। শুধু এই জিনিসগুলো নিয়ে, যে অনেক বিমানের যে সাফিসিয়েন্ট যে দক্ষতা, এটা কিন্তু এখনো অভাব মানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। কারণ অন্য বিমানে আসলে তো কিন্তু আমরা সিলেটের জন্য আমাদের একটু প্রবলেম হয়, আমরা ঢাকায় নেমে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা দিন কিন্তু আমাদের
চলে যাচ্ছি। যদিও আমরা ডোমেস্টিক ফ্লাইটে আসি, কিন্তু এই যে 3-4 ঘন্টা আরে কিন্তু সময় লেগে যাচ্ছে, এবং এখানে মাল খেরি করার ব্যাপারটাও কিন্তু থাকছে। মাল এখান থেকে আবার ওই জায়গায় নেওয়া, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, সময়ের দরকার। তো আমার মনে হয় এই যে একটা হলিডে প্যাকেজ যদি সিস্টেম করা যায়, যেমন মনে করেন 2 দিন কক্সবাজার, 2 দিন শ্রীমঙ্গল, 2 দিন সিলেটে আরো 2 দিন, আচ্ছা এই 2 দিন কিন্তু ওদেরকে ছেড়ে দিলে তুমি তোমার কোথায় তোমার বাড়িতে যাও, তুমি আবার এই প্যাকেজের মধ্যেই ঢুকায়া, যেমন 10 দিনের একটা প্যাকেজ। কারণ আমাদের ওখান থেকে এখন যারা ইয়াং জেনারেশন যারা আছে ওই জায়গায় জব করতেছে, 10 দিন 15 দিনের বেশি ছুটি পাবে না। আচ্ছা এই যে প্যাকেজটা এটা ভর্তুকি দরকার, বিমানের ফ্লাইটের টিকিটের দামটা একটু কমিয়ে দিয়ে যদি এই একটা প্যাকেজ করা যায়, যে তুমি 1000 টাকা, যেমন 1000 পাউন্ড একটা প্যাকেজ, যেমন 1 লাখ টাকা প্যাকেজ, 10 দিনের প্যাকেজ কত? 1 লাখ। তার একটা মানসম্মত একটা স্টার, 4 স্টার আর 3 স্টার 4 স্টার হোয়াট এভার কক্সবাজারের এখানে এই যে একটা মানসম্মত একটা প্যাকেজ যদি রেডি করা যায়, আমার মনে হয় আমরা এখান থেকে এই যে হলিডে, এখন যে বিভিন্ন দেশে হলিডে মেকাররা যাচ্ছে, যারা হলিডে করতেছে, আমার মনে হয় এই দেশমুখী হয়ে যাবে। দেশের এই যে 300 বিমানের টিকিটের দাম, বাংলাদেশ বিমানে এই জানুয়ারিতে কিন্তু 900 থেকে 1200 টাকা, 1200 পাউন্ড, দ্যাট মিন 1,20,000। কিন্তু আমি ইমারাতে আসছি, আচ্ছা আমি আসছি 480 পাউন্ডে, মানে অনেক কমে, বাংলাদেশ বিমানের চাইতে অনেক কম। হ্যাঁ, এখন বাংলাদেশ বিমানে আসার আমার ফ্যাসিলিটি যেটা ছিল, আমি সিলেটে এসে নামবো। কিন্তু এই যে সময় বাংলাদেশ বিমানে ওরা কিন্তু আবার আমাদের সিলেটিরা যারা কিন্তু এই ইয়েতে থাকে, লন্ডনে থাকে, ওরা কিন্তু ঢাকা ঢোকাগুলো কিন্তু বুঝে না। ওরা জানে মনে করে ঢাকায় গেলে কি প্রবলেম হবে। ওরা যে সময় যদি ওরা এইদিকে এই দেশমুখী করতে হলে ওদেরকে ওই যে প্যাকেজ সিলেট, প্রথমে সিলেটের প্যাকেজ ধরাইতে হবে। আচ্ছা যে তুমি সিলেটে যাবা, সিলেট থেকে তুমি যাবা কক্সবাজার, যাবা জাফলং, যাওয়া বুলাগঞ্জ, হোয়াট এভার, যে দৃষ্টিনন্দন যত জায়গা আছে এগুলা তুলে ধরে এই প্যাকেজটা রেডি করলে আমার মনে হয়, মানে এই আপনি বলছেন যে যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেট ফ্লাইট মানে দামটা হবে অন্য বিমানের চেয়েও কম থাকবে। আচ্ছা কিন্তু এখানে আসার পর তো তার খরচ তো আরো 2000 পাউন্ড হবে। কিন্তু বিমানের ভাড়াটা কিন্তু আমি 200-300 পাউন্ড কেন আমি এটাকে ক্যাপচার করে রাখবো, ওটাকে ছাড় দিব আর 2000 পাউন্ড তারা খরচ করার সুযোগ দিব। এটাই আমার কিন্তু আমি কিন্তু আপনার মানে অবগতির জন্য আমি জানাতে পারি যে খুব শীঘ্রই, মনে হয় 2-3 মাসের মধ্যে যুক্তরাজ্য থেকে সিলেট সরাসরি ফ্লাইট আরো অনেক গুণ বেড়ে যাবে। এই নিয়ে কাজ চলছে আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে, ওখানে প্রায় 400 কোটি টাকার কাজ চলছে বর্তমানে। তো কয়েক মাসের মধ্যে এখানে সরাসরি ফ্লাইটটা আরো বেশি হবে আর কি। এখন তো মনে হয় সপ্তাহে একদিন আসে, তখন কিন্তু আবার ফ্লাইটের সংখ্যা বাড়বে। আচ্ছা, আমি যেটা আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, বাংলাদেশের অনেক উন্নয়ন হচ্ছে জননেত্রী শেখ হাসিনা সরকারের, যেটা আরো হওয়ার দরকার। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে উন্নতির দিকে যাচ্ছে, কোনো একটি সেক্টর ধরেন আইটি খাত হর্স রাইডের মতো যাচ্ছে, খুবই দ্রুত গতিতে, যেটা আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে তুলনা করতে পারেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আবার যদি আপনি আপনার বিমান মন্ত্রণালয়ের দিকে তাকান, তাহলে ওইটা আপনার কচ্ছপ গতির চেয়েও যদি আরো স্লো কিছু থাকে, তাহলে এটা হতে পারে। যার চাক্ষুষ প্রমাণ আমি ভাই বলে গেছে, 480 পাউন্ড দিয়ে টিকিট করছে এমিরেটস এয়ারলাইন্সে, 5 স্টার এয়ারলাইন্স। আমাদের বিমানও 5 স্টার এয়ারলাইন্স না, কিন্তু ওই আমাদের কাছে আমরা মনে করি আমাদের বিমানও 5 স্টার এয়ারলাইন্স। কোন ভাই ইকোনমিক ক্লাসের টিকিট করছে 900 থেকে 1100-1200 পাউন্ড দিয়ে। আচ্ছা, আমরা যখন প্লেনের যাত্রা শুরু করার পর থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ বিমানে যারা আসে, সিলেটের যাত্রীরা অথবা বাংলাদেশের যাত্রীরা, আমরা সবসময় কিন্তু এক্সট্রা 100 থেকে 150 পাউন্ড পে করি। ওইটা কিন্তু আমরা হাসি মুখে পে করি, এটা আমরা বেশি মনে করি না। বাট আমরা যেটা আশা করি যে জিনিসটা, যে যখন প্লেনে আমরা ঢুকবো, অন্য কোনো দেশের এয়ারলাইন্সে যদি ঢুকি, আপনি ধরে নেন ইন্ডিয়ান এয়ারলাইন্স, ওদের ন্যাশনাল অ্যানথেম, পাকিস্তান এয়ারলাইন্স, ওদের ন্যাশনাল গান, সঙ্গীত, হোয়াটএভার যা বলে, আমরা যখন বিমানে উঠি, আমরা প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম শোনার সাথে সাথেই আমাদের জাতীয় সঙ্গীত। যখন বিমানের যাত্রীরা বাংলাদেশ জাতীয় সঙ্গীত শুনে, তখন মানে সার্ভিসের 90% পরিপূর্ণ হয়ে যায়। এইবার আমরা যখন বিমানে ঢুকার পর ধন্যবাদ, শেষ ধন্যবাদ আপনাদেরকে। তারপরেই শুরু হয়ে গেল
আমরা এই জিনিসটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, এটা করতে পারলাম না, এইটার জন্য আন্তরিক দুঃখিত, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অথচ যে প্লেনটা আমাদেরকে দেওয়া হয়েছে জি। লন্ডন টু সিলেট ফ্লাইট, প্লেনের ফ্লাইট শুরু হওয়ার বয়স হয়েছে 3 মাস। আচ্ছা, মানে একেবারে নতুন। আমি দেখছি মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় ওইটা উদ্বোধন করছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 3 মাস আগে। জি। কোনো ইন্টারনেট সুবিধা নাই, আচ্ছা, টেলিভিশনের কোনো সুযোগ সুবিধা নাই, জাতীয় সঙ্গীত নাই। জিজ্ঞেস করা হয়েছিল, আমি জিজ্ঞেস করছিলাম পার্সোনালি একজন এয়ার হোস্টেসকে, এটা কেন? ওইখান থেকে আপনার আমাদের ফ্লাইট পরিচালনা করেন যিনি ভদ্রলোক, উনি বলছেন যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা একটা কোম্পানির সাথে অলরেডি চুক্তি করে ফেলছি, ভেরি সুন হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু হয়ে যাবে না, হয়ে যাওয়ার হয়ে কথা যাওয়ার ছিল। কথা ছিল, যখন হ্যাঁ। আপনি ফ্লাইটের জন্য প্লেন রেডি করছেন তখন ওইটা রেডি হওয়ার কথা ছিল, হয় নাই। জি। ওই বোনকে যখন জিজ্ঞেস করলাম, বোন সেম আমার আনসার দিল। তখন আমি জিজ্ঞেস করলাম যে বোন, আমি তো আবার 11 তারিখে ব্যাক করবো, সেম ফ্লাইট, আচ্ছা। সেম এয়ারলাইন্স, সেম প্লেন, জি। আমরা কি এই সুযোগ সুবিধা পাবো? বোন আমাকে কোনো উত্তর দিতে পারলো না, সদুত্তর নাই আচ্ছা। বোনের কাছ থেকে। তো এখন আমি দেখছি আমার প্লেনে সব বৃদ্ধ ছিল, কারণ এখন স্কুল হলিডে না। যারা আছে আমার মতো ফ্যামিলি রেখে সিঙ্গল আসছে, আচ্ছা। যুবক যারা অথবা বৃদ্ধ মা, চাচি, চাচা, ওরাই আসছে। আচ্ছা। আর কেউ কেউ আসছে যাদের বাচ্চা একেবারে ছোট বাচ্চা, 3 বছরের নিচে, আচ্ছা। বাচ্চারা স্কুলে যায় না, ওইসব বাচ্চা নিয়ে পুরোটা প্লেনে বাচ্চারা কান্নাকাটি করছে। বৃদ্ধ মানুষ কতক্ষণ বসে থাকবে? 10.5 ঘন্টার জার্নি, আচ্ছা। নন স্টপ, জি। কোনো কিছু নাই, কোনো ফ্যাসিলিটি নাই। মানুষ কি করবে? মানুষ যখন হাঁটা ফেরা শুরু করে, প্লেন থেকে বলে যে এটা আপনার ফ্লাইটের জন্য সমস্যা হচ্ছে, আপনারা বসেন। বৃদ্ধ মানুষ বসে আবার দাঁড়ায় থাকে। আচ্ছা। আবার আপনার কয়েকদিন আগে আপনি দেখতে পারেন ভাইরাল হয়েছিল যে প্রবাসীরা প্লেনে উঠে খারাপ ব্যবহার করে। জি। অ্যাকচুয়ালি ওইটা কিন্তু ওই রিলটা পাল্টানো হয়েছে। আচ্ছা। ব্যবহারটা প্রবাসীরা ফ্যাসিলিটি পায় না। আচ্ছা, বিমানের যারা আছে বিমানের যারা আছে ওরা কোনো ফ্যাসিলিটি দিতে পারে না, তখন আচ্ছা। মানুষের রাগ শুরু হয়, মানুষ ক্ষোভের মধ্যে জি। ফেটে পড়ে, তখন মানুষ কিছু কথা বলে, তখন এই জিনিসটা শুরু হয়। আসলেন খাবার মেনুতে, আমাকে খুব সুন্দরভাবে একটা মেনু দেওয়া হয়েছে সামনে, আমি দেখলাম ওইটা পরে। তারপরে আসলেন এয়ার হোস্টেস যিনি খাবার নিয়ে আসলেন, আইসাই বললেন যে আমাদের আর কোনো ইয়ে নাই, ও একটা চয়েস। আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম কি, বলে চিকেনের সাথে রাইস। আচ্ছা, মানে একটাই মেনু। অথচ মেনুর মধ্যে 3টা চয়েস ছিল। আচ্ছা। আপনি 3টার মধ্যে যে কোনো একটা চুজ করবেন। এখন আপনি চিন্তা করেন, একজন ভদ্রলোক, অনেক মানুষের শারীরিক সমস্যা, জি। অনেক সমস্যা থাকে, অনেক মানুষ আছে মুরগের মাংস খায় না, ওর কি অবস্থা হবে? 10.5 hour জার্নি অনেক দীর্ঘ উইদাউট জার্নি। ফুড। জি। এইগুলার আমাদের পরিবর্তনের দরকার। বিমান ভাড়া নিয়ে সিলেটের যাত্রীরা কখনো বিমানের জি। সাথে মানে 100 থেকে 150 পাউন্ড এটা ভাড়া হিসাবে ধরে নেয় না, কিন্তু যে ফ্যাসিলিটিটা দরকার এটা আমরা পাচ্ছি। মানে সুযোগ সুবিধা পেলে সব প্রবাসী হচ্ছে গিয়ে বাংলাদেশ বিমানে করে দেশে আসে। আমি ছোট্ট করে একটা কথা বলি ভাই, এমিরেটস, জি। আমি গত বছর দুবাই ঘুরছি। দুবাইয়ের জন্ম থেকে, আধুনিক দুবাইয়ের জন্মের বয়স মাত্র 40 বছর। জি। আর আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 50 বছর। প্রায় 50 বছর। আমরা একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট জাতি, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি। আমরা কিন্তু হাসি মুখে কেউ আমাদেরকে দেশ উপহার দেয় নাই, কিন্তু মিডিল ইস্টের দুবাই হাসি মুখে উপহার প্রাপ্ত একটা দেশ, যারা কোনো শ্রম দেয় নাই, কোনো রক্ত দেয় নাই। দুবাই যদি 40 বছরে এতটুক যেতে পারে, তাইলে আমরা বাংলাদেশ কেন পারবো না? বাংলাদেশের প্রত্যেক সেক্টরে ভালো মানুষ আছে, মন্ত্রিসভায় ভালো মানুষ আছে, জি। প্রাইম মিনিস্টার খুবই দক্ষ, খুবই ভালো একজন প্রাইম মিনিস্টার। এই প্রধানমন্ত্রীর কোনো তুলনা নাই, অতুলনীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যখন মুখ থেকে, যখন আমরা শুনি নিজের মুখ থেকে যে আমাকে কি সব করতে হবে, তখন কিন্তু খারাপ লাগে। জি। আমরা যারা প্রবাসী আছি, আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই। আমাদের যেটা চাওয়ার, আমার দেশটা ভালো চলুক, বিশ্বর দরবারে এখন যেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে, আরো তাড়াতাড়ি দাঁড়াক। জি। আর আমরা যখন দেশে আসব, তখন যে মিনিমাম যে সুযোগ সুবিধা, এটা যাতে আমরা পাই। জি। বাট খুশির খবর হচ্ছে একটাই জিনিস, আমি দেশে এসে আইন শৃঙ্খলার যে উন্নতি দেখছি, এটা সত্যি সত্যি আমি আনন্দিত। জি। দর্শক, আমরা অনুষ্ঠানের আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে আজ যোগ দিয়েছিলেন দুইজন অতিথি, একজন আবুল হুসাইন আর একজন হচ্ছেন ফজলে আহমেদ চৌধুরী একলিম। তারা আমাদেরকে তাদের সংগঠনের কথা বললেন, প্রবাসের কথা বললেন, তাদের কর্মকাণ্ডের কথা বললেন, নানা বিষয়ে আমরা জানতে পারলাম। একই সাথে তারা যে প্রবাস থেকে দেশে আসার যে পথে যে সমস্যার কথাগুলো বললেন, আমরা আশা করব সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই এদিকে খেয়াল দেবেন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি একটা মিনিট নেওয়া যাবে? জি, শিওর। একটা মিনিট বলতে না বললেই না হয়। জি।
কারণ এটা কিন্তু অবগতির জন্যই বলা দরকার। আমি লাস্ট ইয়ার যে আমার এখানে দেশে আসা হয়েছিল প্রোগ্রাম নিয়ে, আমি কিন্তু আমার লন্ডন টাওয়ার ইউনিটের স্পিকারকে নিয়ে আসছিলাম, ওনার টিমে, ওনার মাধ্যমেই আসছিলাম। লন্ডন টাওয়ার ইউনিটের স্পিকার আমার সাথে আরো উনি ছিলেন। প্রাইম মিনিস্টার একটা কথা কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে এই প্রবাসীদের দাবি দাবা নিয়েই প্রশ্ন করেছিলাম। উনি বললেন যে আপনারা সিলেটের বিমানমন্ত্রী কিন্তু সিলেটে দিয়েছি, পররাষ্ট্রমন্ত্রী সিলেটে দিয়েছি, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও সিলেটে দিয়েছি, সব কিন্তু সিলেটে দিয়েছি। এখন যদি কিছু না হয় আমার কি করার আছে? কথাটা বুঝলেন? প্রধানমন্ত্রী যে উনি আমার শ্রদ্ধা একলিম ভাই বলেছেন যে প্রধানমন্ত্রীর কোনো তুলনা হয় নাই। প্রধানমন্ত্রী কিন্তু এত যে একনিষ্ঠভাবে কাজ করতেছেন, এটা আমি নিজে মিটিং করায় ওনার সাথে বসায় আমি বুঝতে পারলাম যে ওনার যে এই যে দর্শনীয়, দেশ নিয়ে যে দর্শনীয়, এটা কিন্তু আমার মনে হয় সবাই কিন্তু কাজে লাগানো দরকার। এইরকম প্রধানমন্ত্রী কিন্তু আর আসবে না। এখন যদি দেশ রেডি না হয় আমার মনে হয় কোনোদিনও হবে না। কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসা দরকার, এবং যারাই আছেন আইন শৃঙ্খলা থেকে নিয়ে মিডিয়া থেকে নিয়ে যারা সচেতন ব্যক্তিত্ব যারা আছেন সবাই কিন্তু ওনার পাশে দাঁড়ানো দরকার, যাতে দেশটা এগিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু আমি অনুরোধ করবো সবাইকে, কারণ আমাদের এগিয়ে নেওয়ার সময় এখনই সময়। এখন কিন্তু পিছপা হলে কিন্তু দেশ অনেক, আমার মনে হয় আর এগিয়ে নেওয়া যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যারা মন্ত্রী যারা আছেন আমাদের সিলেট থেকে, পররাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক কল্যাণ, বৈদেশিক প্রতিমন্ত্রী যিনি আছেন, মন্ত্রী আছেন যিনি ইমরান আহমদ, তারপর হচ্ছে বিমান প্রতিমন্ত্রী, হ্যাঁ, আবার পরিকল্পনা মন্ত্রীও আমাদের সিলেট বিভাগ পরিকল্পনা যিনি পরিকল্পনা করেন উনি কিন্তু very আন্তরিক। তো আমরা 5 জন মন্ত্রী পেয়েছি। সব মিলিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন প্রবাসীদের জন্য আরো ভালো কিছু দেওয়ার। আমি যেটা বলতে চাচ্ছি যে বিমানের একটা সিন্ডিকেট ছিল আগে, টিকিট বুক না হওয়া সত্ত্বেও একটা সিন্ডিকেট যেটা ছিল যে টিকিট বুক করে রাখতো যাতে অনেক প্রবাসী দেশে আসার পথে বিমানের টিকিট পেতেন না। কিন্তু এই সিন্ডিকেটটা আপাতত এখন ভেঙে গেছে। পররাষ্ট্রমন্ত্রী এই কাজে অনেক ইয়ে করেছেন, আমরা যতটুকু জানি আর কি। তবে আমি অনুরোধ করব, খালি এই সিন্ডিকেটটা ইমারাতের যদি বিমানের টিকিটের দাম যদি 480 হতে পারে, আমার বাংলাদেশের বিমানের টিকিটের দাম 480। নিশ্চয়ই সংশ্লিষ্টরা ডেফিনেটলি আমি এর চেয়ে বেশি হলে আমি বুঝবো যে বাংলাদেশি মানুষকে, প্রবাসী মানুষদেরকে বা ইউকে প্রবাসীদেরকে দেশে আসতে মানা করতেছেন, আমি এটাই বুঝবো। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বাংলা বিউ টিভির সাথে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।